আসসালামু আলাইকুম। স্যার ইতোমধ্যে পরিচয় দিয়ে ফেলেছেন, এই জন্য আমি আর সেদিকে খুব একটা বেশি যাব না। আমাদের আজকের টপিকটা আসলে সিলেক্টেড কোনো একক টপিক না। আমরা আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারে বিভিন্ন সময় বিসিএসে আসা কিংবা ভবিষ্যতে আসতে পারে এমন কিছু টপিক থেকে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। আমরা কিছু কোশ্চেন এবং সেটার ভেতরে কিছু কনফিউজিং কোশ্চেনও আমরা দেখব। সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তার আগে আরেকটা কথা বলে রাখি, স্যার যেটা বললেন যে এটা একটু শেয়ার করে দেওয়ার কথা। দেখেন, একটা মানে আনন্দ ব্যাপারটা যদি আমরা শেয়ার করি তাহলে সেটা বাড়ে, আর কষ্ট ব্যাপারটা যদি শেয়ার করি সেটা কমে। তো আপনারা যদি মনে করেন যে ক্লাস করাটা একটা আনন্দের বিষয়, এটা শেয়ার করলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর যদি মনে করেন যে কষ্টের বিষয়, আশা করি এটা কেউ মনে করবেন না, আমরা আপনাদের ওই কষ্টটা দিতে চাই না। তো যেহেতু এটা আনন্দের একটা বিষয়, এই জন্য আপনারা যত শেয়ার করবেন তত আপনাদেরও ভালো লাগবে আর অনেক মানুষ উপকৃত হবে। যেহেতু এটা ফ্রি ক্লাস, আপনাদের একটু শেয়ার করলে তো সমস্যা নেই। এটা আমাদেরও ভালো লাগবে, যত বেশি রিচ হবে তত পড়ানোর সময় মনে হবে যে কিছু বেশি লোক উপকৃত হচ্ছে। তো এটা একটা রিকোয়েস্ট থাকলো। যেটা বলছিলাম, আজকে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলা হতে পারে পার্টস অফ স্পিচ নির্ণয়, হতে পারে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আলোচনা, হতে পারে ন্যারেশন, হতে পারে রাইট ফর্মস অফ ভার্বস। তো আমরা একে একে প্রশ্নগুলো দেখি। আমরা স্ক্রিনে প্রথম যে প্রশ্নটা দেখতে পারতেছি, কোশ্চেন নাম্বার 1, এই প্রশ্নটা কী বলছে? আই মিন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। মানে একটা লেখক কিন্তু স্টোরিটা যখন লেখে সে বিভিন্ন দিকে ঘোরে। মানিক বন্দ্যোপাধ্যায় যখন পদ্মা নদীর মাঝি লিখছিলেন, এটা কথিত আছে তিনি হচ্ছে ওই জেলে পল্লীতে অনেক দিন থাকছেন, 6 মাস বা 1 বছর। তো কেন থাকছেন? কারণ তিনি হচ্ছে ম্যাটেরিয়াল দেখছেন, ওনাদের জীবন কেমন, ওনাদের হচ্ছে চালচলন, ওনাদের হচ্ছে ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাদ্যাভ্যাস, সব কিছু দেখে কিন্তু একটা মাস্টারপিস তিনি লিখতে পারছেন। তো ওইটাই এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি, আই মিন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। তো এরকম প্রশ্ন কিন্তু অনেক এসে থাকে পার্টস অফ স্পিচ নির্ণয়ের। এখানে বলছে যে ম্যাটেরিয়াল এটা কি, ম্যাটেরিয়ালটা কোন পার্টস অফ স্পিচ। অ্যাকচুয়ালি হেয়ার ম্যাটেরিয়াল ইজ এ হবে, অ্যাকচুয়ালি এখানে ইজ এ হবে। হ্যাঁ, এটা একটু ক্ষমা চেয়ে নিই আগে, এটা ইজ হবে। হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়াল ইজ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। তো এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমাদের এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের বৈশিষ্ট্য জানা দরকার। ভার্ব কী করে? ভার্ব আমাদের হচ্ছে কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, কোনো কিছু করা, এইগুলা যেই পার্টস অফ স্পিচ দিয়ে আমরা নির্দেশ করি সেটাকে বলে ভার্ব। অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার। মডিফাই করে কাকে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এটা যারা প্রকাশ করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডভার্ব কী করে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের, অ্যাডজেক্টিভের এবং টোটাল সেন্টেন্সটাকেই কিন্তু মডিফাই করতে পারে। সহজভাবে বললে এগুলা বলা যায়। নাউন তো হচ্ছে যে কোনো নামবাচক শব্দ। তো এখান থেকে আমরা যদি এলিমিনেশন মেথডে যাই তাহলে এটা অবশ্যই ভার্ব তো হওয়ার কথা না, ম্যাটেরিয়ালটা তো কোনো কাজ বোঝাচ্ছে না, তাহলে অবশ্যই এটা ভার্ব হবে না। দেখেন যে ম্যাটেরিয়াল কি কোনো তার দোষ, গুণ, অবস্থা এরকম কিছু বোঝাচ্ছে? আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, এটাও কিন্তু বোঝাচ্ছে না, এই জন্য এটা অ্যাডজেক্টিভও কিন্তু হতে পারতেছে না। আবার দেখেন অ্যাডভার্বের কথা যেটা বললাম, যে ভার্বের যে ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা সেন্টেন্সের যে অতিরিক্ত তথ্য দেওয়া বা সেন্টেন্সকে মডিফাই করা, এটাও কিন্তু ম্যাটেরিয়াল শব্দটা করতেছে না। তো বাদ বাকি থাকে হচ্ছে নাউন। তো এই যে এলিমিনেশন মেথড, এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে এটা তো কঠিন একটা মেথড। তো সহজ একটা মেথড আপনাকে বলে দেই, সেটা হচ্ছে আপনি এই সেন্টেন্সটা দেখেন, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। তো আপনি যদি নিজেকে প্রশ্ন করেন মানে কালেক্টিং হোয়াট, মানে আমি কী কালেক্ট করতেছি, এটা অ্যান্সারটা কী আসবে? কালেক্টিং ম্যাটেরিয়াল। তো যখনই এই ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করা হয়, আপনারা দেখে থাকবেন 95% ক্ষেত্রে ওটা নাউনই হয়। এবং এই ক্ষেত্রে খুব সহজে আপনাদের অবশ্যই জানার কথা যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় খুবই স্বল্প সময়ের পরীক্ষা, এখানে আপনারা কতটুকু জ্ঞানী তার চাইতে বেশি কথা আপনার স্ট্র্যাটেজিটা কতটা ভালো।
তো এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কাজে লাগালে আপনারা নাউন অনেক ক্ষেত্রেই খুঁজে পাবেন। আপনারা প্রিভিয়াস যত নাউনের কোশ্চেন আছে, আমি গবেষণা করে দেখলাম যে এই প্রসেসে অ্যাপ্লাই করলে ওগুলো সবই খুঁজে পাওয়া যায়। তো আপনারা আরও প্রশ্ন যদি দেখেন এরকমই হবে যে ভার্বকে আপনি হোয়াট দ্বারা কোশ্চেন করবেন, তাহলে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং হোয়াট, কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। তো এই জন্য এটা নাউন হবে। তো সহজে এই সিস্টেমে আপনারা মনে রাখবেন যে ভার্বকে আপনার হোয়াট দ্বারা কোশ্চেন করবেন। আর হোয়াট রিপ্লেস করে হচ্ছে নাউনকে। এটা আপনার ফ্রেজ বা ক্লজেও কিন্তু দেখা যাবে যে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ যেগুলো আছে ওটা হোয়াট দ্বারা রিপ্লেস হয়। তো এইখানে শব্দটাও কিন্তু হোয়াট দ্বারা রিপ্লেস হচ্ছে। হোয়াট দ্বারা কিন্তু অ্যাডজেক্টিভ ভার্বেরা রিপ্লেস কখনোই হয় না। আচ্ছা, তো এটা দেখেন যে নাউন অ্যান্সার আগেই বললাম। আচ্ছা, দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। আচ্ছা, তো পল্লী জননী একটা কবিতা আছে, ওই কবিতাটার কথা মনে পড়ে গেল এই লাইনটা দেখে। জসিমউদ্দিনের পল্লী কবি জসিমউদ্দিনের যে পল্লী জননী কবিতা, ওই কবিতায় এরকম একটা লাইন ছিল। তো প্রশ্নকর্তা হয়তো বা ওই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এটা নিছেন কিনা। দ্য মাদার স্যাড ভিজিলেন্টলি, একটু আগে হচ্ছে বললাম ভার্বকে যদি হোয়াট দ্বারা কোশ্চেন করেন তখন আমরা নাউন পাই। এখন হাউ দ্বারা যদি কোশ্চেন করা হয় একটা ভার্বকে, তখন আমরা যে অ্যান্সারটা পাবো ওইটা অ্যাডভার্ব হয়। মানে ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় বা ভার্বকে মডিফাই করে যে শব্দ, ওই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। যেরকম হি র্যান ভেরি ফাস্ট, তারপরে হচ্ছে হি ইজ রানিং স্লোলি। এখানে স্লোলি, ফাস্ট এরা কিন্তু সবাই অ্যাডভার্ব, কারণ ভার্বের অবস্থা প্রকাশ করতেছে। সে কীভাবে দৌড়ালো, অনেক তাড়াতাড়ি। তারপর হচ্ছে সে কীভাবে হাঁটছিল, অনেক ধীরে ধীরে হাঁটছিল। তো এরকম যে দ্য মাদার স্যাট, তাহলে স্যাট হাউ এটা হচ্ছে স্যাট ভিজিলেন্টলি। তাহলে এই যে ভার্বকে আমরা হাউ দ্বারা কোশ্চেন, শুধু হাউ দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাবো তা না, আমরা WH কোশ্চেনের যতগুলো আছে, হোয়েন, তারপর হচ্ছে হোয়ার, হাউ, এরকম অনেক টাইপে আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। তার ভিতরে একটা প্রকারভেদ আমরা এখানে দেখতেছি, যেখানে হাউ দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যাডভার্বকে ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় স্ট্র্যাটেজি এরকম থাকবে, যখন আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করব সেক্ষেত্রে এই ট্রিক্সগুলো কাজে লাগাবো। কারণ এই ট্রিক্সগুলো কাজে না লাগালে আমাদের ওই যে বেসিক যতই ক্লিয়ার হোক, এইগুলোও একটু ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা একটু কম সময়ে, হয়তো 30 সেকেন্ডে পেয়ে যাব। তো এখানে দেখেন যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নান অফ দিস আর নাউনে, নাউনটা আসলে সিতে হওয়া উচিত ছিল, নান অফ দিস লাস্টে হবে। এটা আশা করি বুঝে নিতে পারবেন। তো অ্যান্সারটা কী হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। কেন? কারণ ভার্বকে সে হাউ দ্বারা কোশ্চেন করে অ্যান্সারটা পাচ্ছে। তো এটা আশা করা যায় সমস্যা হবে না। আর অ্যাডভার্ব অনেক ক্ষেত্রে LY যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়, এটা একটা ট্রিক। তবে এটা কিন্তু সবসময় খাটে না, LY দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। এই জন্য শুধু ওই LY দেখে অ্যাডভার্ব খোঁজার, যদি ব্লাইন্ডলি খুঁজতে যান তাহলে কিন্তু ভুল হতে পারে। আপনারা একটু বেসিকটা মাথায় রাখবেন, তাহলে উপকার হবে। আচ্ছা, এখানে একটা সুন্দর কোশ্চেন আছে, এডুকেশন ইজ এনলাইটেনিং। এডুকেশন ইজ এনলাইটেনিং। দেখেন আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আমি দেখলাম নাউন আর অ্যাডভার্ব ইকুয়াল টু ভার্ব। এটার মানে কি, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে আর অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের হচ্ছে বেসিক যে পার্থক্যটা। তো আচ্ছা, আচ্ছা এটা আবার একটু লিখি। অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনকে মডিফাই করে আর অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে। তো দেখেন এডুকেশন ইজ এনলাইটেনিং, এই শব্দটা যেটা, এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন না কি হবে, এরকম নিয়ে যে প্রশ্নটা। তো অ্যাডজেক্টিভ যেহেতু নাউনকে মডিফাই করে, এই অর্থে আমরা এটা বলতে পারি যে এডুকেশন এটা তো নাউন,
আপনি আরেকটা ট্রিক্স দেখায় দেই। একটু আগে দেখলাম না যে হোয়াট দিয়ে কোশ্চেন করলে নাউন পাওয়া যায়, ওরকম কোনো একটা শব্দকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি, আইটি ইট, ওইটাও কিন্তু নাউন হয়। তাহলে দেখেন যে ইট ইজ এনলাইটেনিং, ইট যদি বসাই ওই বাক্যটার কিন্তু একটা অর্থ হয়, মানে যাই হোক একটা অর্থপূর্ণ বাক্য কিন্তু হয়, ইট ইজ এনলাইটেনিং। তো ইট দ্বারা রিপ্লেস করলে যদি কোনো সেন্টেন্সের অর্থ প্রকাশ পায়, তাহলে ইট যেই শব্দটাকে রিপ্লেস করলো সেটা অবশ্যই নাউন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এডুকেশনটা হচ্ছে নাউন। এই ট্রিক আসলে অ্যাপ্লাই করার দরকার হয় না, এটা যে কেউই আসলে বুঝতে পারবেন আপনারা একটু সেন্স খাটালে যে এডুকেশনটা এখানে নাউনই হওয়ার কথা। এখন একটু আগে যেটা বললাম যে নাউনকে মডিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাইলে দেখেন এডুকেশন ইজ এনলাইটেনিং, ওই শব্দটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কারণ এডুকেশনকে সে মডিফাই করতেছে যে এডুকেশনটা কেমন, এডুকেশনটা এনলাইটেনিং। এডুকেশন যদি ভার্ব হইতো তাহলে এনলাইটেনিংটা আমরা বলতাম যে অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করতো। কিন্তু এডুকেশন যেহেতু এখানে নাউন, তাহলে এডুকেশনকে মডিফাই করতেছে যে শব্দটা, সে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন দেখেন মজার ব্যাপার, এখানে অ্যাডজেক্টিভ তো কোনো অপশনেই নাই, তাহলে এটা কি নান অফ দিস থাকলে নান অফ দিস দিয়ে দিতেন? এখানে জেরান না হয় নান অফ দিস বা কিছু একটা থাকলে একটু, বা ই দিয়ে কোনো চাকরির পরীক্ষায় ই দিয়েও কোশ্চেন হইতে পারে, তো সেখানে বা বিসিএসও ভবিষ্যতে ই থাকতে পারে। যেহেতু চেঞ্জ হচ্ছে অনেক কিছু, দেখা গেল 5টা অপশন দিয়ে দিল, আরও কঠিন হয়ে যাবে তখন। তো নান অফ দিস থাকলে অনেকে কিন্তু নান অফ দিস দিয়ে দিতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কথা অ্যাডজেক্টিভ না। তো এইখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে পার্টিসিপল। এই কনসেপ্টটা আপনাদের একটু বুঝতে হবে যে কোনো অ্যাডজেক্টিভ যখন ভার্বের কাজ করে তখন সে তাকে বলা হচ্ছে পার্টিসিপল। অ্যান্ড পার্টিসিপল এর ভিতরে একটা প্রকারভেদ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর এই জেরান্ডটা কি, জেরান্ড হচ্ছে সে নাউন কিন্তু ভার্বের কাজ করতেছে, মানে জেরান্ড হচ্ছে নাউন কিন্তু সে ভার্বের কাজ করতেছে, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, সে ভার্বের কাজ করতেছে। এখন কাহিনি হচ্ছে পার্টিসিপল যখন প্রেজেন্ট পার্টিসিপল হয় ওইটার সাথেও আইএনজি যুক্ত থাকে, আবার জেরান্ডের সাথেও আইএনজি যুক্ত থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে এটা কনফিউজড হয়ে যাই, এনলাইটেনিং বা এরকম টাইপের শব্দগুলা এটা কি পার্টিসিপল হবে নাকি হচ্ছে জেরান্ড হবে, কারণ দুইজনের সাথেই কিন্তু আইএনজি যুক্ত আছে। এই ব্যাপারটা আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন যারা এখন পর্যন্ত একটু কনফিউজড আছেন। দেখেন যে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, আর কয়েকটা উদাহরণ এখানে লিখতেছি। আচ্ছা, আর আমাদের মেইন যে উদাহরণ ওটা লিখলাম না, ই দিয়ে দিছি, মানে ওই উদাহরণটা এটা। এখানে দেখেন এই যে ওয়াকিং শব্দটা, এই ওয়াকিং শব্দটা নাউনের কাজ করতেছে। ওই যে ইটের ফর্মুলা দিলে ইট ইজ এ গুড হ্যাবিট, ওইটাও কিন্তু এখানে নাউন। ওয়াকিং যে এখানে নাউন, এটাও কিন্তু আমরা এভাবে বুঝতে পারি। আর যখন কোনো নাউন এখানে ভার্বের কাজ করে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে কিন্তু সে অ্যাকচুয়ালি নাউনের কাজ করতেছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে জেরান্ড। আর ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে কিন্তু সে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল। তো এই কারণে আইএনজি যেহেতু দুটোর সাথেই যুক্ত, আমাদের অনেক ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যায়, আমরা এটা কি পার্টিসিপল হবে নাকি এটা জেরান্ড হবে। তো যেটা বোঝাই দিলাম যে আমরা একটু বোঝার ট্রাই করবো যে সে কোনো নাউনকে মডিফাই যদি করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর যদি সে নিজেই নাউন হয় তাহলে সেটা জেরান্ড হবে। এক্ষেত্রে ওয়াকিং নিজেই নাউন ছিল, ইট দ্বারা রিপ্লেস হয়েছিল, ওই জন্য এটা জেরান্ড। এরকমভাবে দেখেন যে সিইং ইজ বিলিভিং, সাইলেন্স ইজ অ্যাকসেপ্টিং, এরাও কিন্তু জেরান্ড। জেরান্ড মানে শুরুতেই হবে তা না, পরেও কিন্তু হতে পারে। দেখাই হচ্ছে বিশ্বাস করা, বা চুপ থাকাই হচ্ছে মেনে নেওয়া। এইখানে যে শব্দগুলো বসছে ওরাও কিন্তু জেরান্ড। এখন আরেকটা উদাহরণ দিই। দ্য অফার ইজ অ্যালিউরিং, মানে লোভনীয়।
দ্য অফার ইজ অ্যালিউরিং। এইখানে অ্যালিউরিংটা আসলে কি? ও সরি, অফার ইজ অ্যালিউরিং, এই ক্ষেত্রে এই অ্যালিউরিংটা অ্যাকচুয়ালি কি? এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? এখানে দেখেন যে অনেক ক্ষেত্রে আমরা যেটা বললাম ইট দ্বারা রিপ্লেস, দেখেন যে দ্য অফার ইজ ইট, অনেকে বলতে পারে যে ইট দ্বারা রিপ্লেস হচ্ছে। তো সব কিছুরই একটা ব্যতিক্রম থাকে যখনই একটু বেসিক নিয়মের খেলাটা চলে আসে, যে আপনি শুধু ইট দিয়ে রিপ্লেস মুখস্থ করলেন, হোয়াট মুখস্থ করলেন, কিন্তু ওইখানে বেসিক নিয়মের একটা বিষয় যেটা বলছিলাম প্রথমেই, ওইটাই মেইন কথা, সেটা হচ্ছে নাউনকে যদি মডিফাই করে সে তো অবশ্যই পার্টিসিপল হবে, আর নিজেই যদি নাউন হয় সে তো অবশ্যই জেরান্ড হবে। তো এইখানে অফারটা অ্যাকচুয়ালি কেমন? অফারটা তো অবশ্যই নাউন, তাহলে অফারটার বৈশিষ্ট্য প্রকাশ করতেছে অ্যালিউরিং শব্দটা, মানে অফারটা লোভনীয়। এই লোভনীয় জিনিসটা সেই জন্য এখানে পার্টিসিপল হচ্ছে। মানে এখানে যদি জেরান্ড ধরেন তাহলে অ্যালিউরিং জিনিসটা তো নাউন হয়ে যাচ্ছে। অ্যালিউরিং শব্দটা কখনোই কি নাউন হতে পারে? আপনি যদি বাংলাও চিন্তা করেন, লোভনীয়, লোভনীয় শব্দটা তো অবশ্যই বিশেষণ। তো এরকমভাবে আপনারা একটু যদি লজিক মাথায় রাখেন তাহলে কিন্তু এই বিষয়গুলো সমস্যা হবে না। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে জেরান্ড পার্টিসিপল এই বিষয়টা অনেক কনফিউজিং বিষয়। এখানে সহজে একটা আপনাদের টেকনিক দেখাই দিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ পেলে আরও বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করা হবে। তো আমরা দেখলাম এটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, দিস কুড হ্যাভ স্টপড ইফ ইউ ড্যাশ বিন মোর কশাস। তো দেখেন এটা অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বসের একটা কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বসের একটা কোশ্চেন। এখানে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয়, যে ইফ ইউ রিড ইউ উইল সাকসিড ইন লাইফ, বা ইফ ইউ গো দেয়ার ইউ মাইট বি কিল্ড বাই সামওয়ান, মানে অনেক রাত হয়ে গেছে তখন হয়তো যাচ্ছেন। তো এরকম ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি থার্ড কন্ডিশনাল হয়েছে, দিস কুড হ্যাভ স্টপড। আমাদের এটার যে নিয়মটা আছে দেখেন, এখানে মাইট, উড, হ্যাভ, হ্যাড, এই চারটার কোনটা হবে? এইখানে হবে, অ্যান্সারটা হচ্ছে হ্যাড হবে। তো এটা বলি যে কেন হ্যাড হবে। ইফ ইউ হ্যাড বিন মোর কশাস দিস কুড হ্যাভ বিন, দিস কুড হ্যাভ বিন স্টপড। তো এইখানে যখন আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করি, আমাদের ইফের পরবর্তী যে ক্লজটা থাকে, ইফ সহ ক্লজ বাদে যে আরেকটা ক্লজ, এইটুক একটা ক্লজ ধরতেছি আর এইটুক আর একটা বাক্যাংশ। তো ইফ ছাড়া যে আরেকটা বাক্যাংশ, ওইটা যদি পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তো সেই ক্ষেত্রে এইখানেও পারফেক্ট টেন্স হবে। তাহলে পারফেক্ট টেন্স কীভাবে হবে? এখানে যেহেতু পাস্টের কথা বলা হয়েছে যে দিস কুড হ্যাভ বিন স্টপড, তো এখানেও অবশ্যই পাস্ট হ্যাডটাই হবে। আর নিয়মটা অ্যাকচুয়ালি এখানে এইটা, যে ইফ ছাড়া যে ক্লজটা আছে সেই ক্ষেত্রে যদি আমাদের পারফেক্ট টেন্স হয়, ইফের ক্লজেও আমাদের পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আর এখানে যদি আমাদের পাস্ট টেন্স হতো, আমরা এখানেও কিন্তু পাস্ট ব্যবহার করতাম। এখানে একটা দেখায় যে ইফ ইউ ওয়ার দেয়ার, ইফ ইউ ওয়ার, আমরা কাল এটা একটু চেঞ্জ করে নিই, ইফ ইউ ওয়ার দেয়ার, তাহলে এটা কি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইউ কুড স্টপ দিস, দেখেন আরেকটা সেন্টেন্স এরকম হতো, ইফ ইউ ওয়ার দেয়ার ইউ কুড স্টপ দিস। এই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেন্স নাই, এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, এই জন্য এখানে কুড স্টপ, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। তাহলে এখানে পাস্ট হলে এখানে পাস্ট, এখানে যদি পারফেক্ট হয় এখানেও পারফেক্ট। এটা হচ্ছে আমাদের কন্ডিশনালের নিয়ম। আর এখানে যদি প্রেজেন্ট হয় পরবর্তীতে এখানেও প্রেজেন্ট হবে বা ফিউচার হবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে, কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো এখানে হ্যাড হবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে হ্যাড।
আচ্ছা, এই যে এটা অ্যান্সারটা হচ্ছে হেড। আচ্ছা, এখানে একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা নিয়ম আমরা দেখছি যে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার ফর দ্য সেন্টেন্স দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। একটু এখানে এটা হচ্ছে থ্রু হয়ে গেছে, এটা দো হবে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এটার কি বলছে, এটার হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। এখন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে রুলটা, সেইখানে সিম্পল কোনটা এটা একটু শোনেন 2 মিনিট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা জিনিস যদি হালকা একটু বুঝতে পারেন তাহলেই এরকম পরিবর্তনগুলো করা অনেক সহজ। সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে ওইটা হচ্ছে সিম্পল হয়। কমপ্লেক্সে আমাদের 2টা ক্লজ থাকবে, মিনিমাম 2টা ক্লজ। আর এইখানে মিনিমাম আর কি, এটা ম্যাক্সিমাম আরও অনেক কিছু হইতে পারে, 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এইখানে 2টা ক্লজ থাকবে এবং থাকবে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কারণ এরা কারা একটু উদাহরণ দেই, মানে কনজাংশনগুলোর উদাহরণ দেই। কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা বলছি কম্পাউন্ড সেন্টেন্স, এটা আপনারা সহজে এই কয়েকটা মনে রাখবেন। FANBOYS, ফ্যান বয়েস, মানে হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, তারপর হচ্ছে অফ, ইয়েট, আর হচ্ছে সো। অফ না, অর, ইয়েট, সো। তো এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন বুঝবেন যে ওইটা কম্পাউন্ড সেন্টেন্স হবে বেশিরভাগ ক্ষেত্রে। আর ইফ, তারপরে হচ্ছে সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট, অ্যাজিউমিং দ্যাট, এই শব্দগুলো থাকলে ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং তারা কমপ্লেক্স সেন্টেন্স মেক করে। দো, অলদো, তাহলে এই যে দেখছেন দো হি ইজ পোর, এটা একটা আমাদের ক্লজ। এই যে দো হি ইজ পোর, এটা একটা ক্লজ, এখানে দো আছে, ওই যে সাবঅর্ডিনেট কনজাংশন যেটা বলছি ওইটা আছে। এবং আরেকটা ক্লজ হচ্ছে হি ইজ অনেস্ট। এই হি ইজ অনেস্ট সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দো হি ইজ পোর এটা বললে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, ওই জন্য ওইটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর কম্পাউন্ড করতে হবে যেখানে 2টাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ওদেরকে যুক্ত করতে হবে। তাইলে এইটার ক্ষেত্রে যখনই দো থাকে ওই সাবঅর্ডিনেট কনজাংশনের এগেনস্টে কম্পাউন্ডে একটা বিশেষ কনজাংশনই ব্যবহার করে, সেটা হচ্ছে বাট, বিইউটি, বাট, মানে বিপরীত ধর্মী অর্থ। পুয়ার হলে তো অনেস্ট নাও হইতে পারতো, কিন্তু পুয়ার হওয়া সত্ত্বেও সে অনেস্ট। তাহলে এটার অ্যান্সার হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই বাটটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এই দোটা ছিল হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে যে বাটটা কিন্তু ফ্যান ভয়েসের বি, যেটা বললাম বিতে বাট, ওতে হচ্ছে অর, ডু অর ডাই, এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্সারটা হচ্ছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। আচ্ছা, দিস দেয়ার ওয়াজ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন যে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখি, এটা কিন্তু 46 বিসিএসও এরকম একটা কোশ্চেন আসছে। যে সকল শব্দ বাক্যের একটা অংশের সাথে আর একটা অংশ জয়েন করে ওটা কিন্তু কনজাংশনও হয় আবার প্রিপোজিশনও হয়। এইখানে এই ফলোইং না হয়ে যদি শব্দটা আফটার হতো তখন কিন্তু আপনারা সবাই বুঝতে পারতাম এটা প্রিপোজিশন। এইখানে ফলোইং শব্দটা আফটার অর্থে ব্যবহার হয়েছে। এটা 46 বিশেষ সেম এরকম একটা কোশ্চেনই আসছিল, ওইখানেও আফটার অর্থে ফলোইং শব্দটা বসছিল। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং, এবং এই রিসেপশনের সাথে ওয়েডিংয়ের একটা কানেকশন তৈরি করছে ফলোইং শব্দটা। এইরকম ধরনের যদি কানেকশন তৈরি করে এবং কানেক্টেডের দুই পাশের যে অংশটা ওরা যদি পরিপূর্ণ বাক্য না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা কনজাংশন হয় না, ওইটা হচ্ছে প্রিপোজিশন হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে প্রিপোজিশন, ফলোইং শব্দটা এক্ষেত্রে প্রিপোজিশন।
এই যে দেখছেন না, এটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। তাহলে আন্ডারলাইন পার্ট অর্থাৎ আমাদের হি উইল দ্যাট সহ, কিন্তু দ্যাট সহ হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এখানে দেখেন যে ওই যে হোয়াট দ্বারা কোশ্চেন করলে যদি অ্যান্সার পাই ওইটা কিন্তু নাউন থাকে, এখানে কিন্তু ওই কাহিনী হয়েছে। হিজ ড্রিম হোয়াট, ড্রিমটা কী ছিল? দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। এটা মনে হয় 46 না 45 কোনবার জন্য আসছে এবং অনেকে এটা অ্যাডজেক্টিভ ক্লজ ধরে দিয়ে দিয়েছে অ্যান্সার, কিন্তু এটা ড্রিমকে তো মডিফাই করে নাই ওই অংশটা, মানে ড্রিমকে কিন্তু মডিফাই করে নাই, বরং ড্রিমটা আসলে কি সেটা বোঝাইছে। তাহলে কি দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় ও তো কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না, ও হচ্ছে নাউন হবে। তাইলে হিজ ড্রিম হোয়াট, ড্রিম হচ্ছে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এই জন্য এটা একটা নাউন ক্লজ হবে। আর ক্লজ কেন হইলো এখানে, ক্লজ কেন হয়েছে, ফ্রেজ কেন হয় নাই, এই বিষয়গুলা বিস্তারিত কখনো সুযোগ পেলে পড়ানো হবে। এই দেখছেন এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, এটা কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলছে। আচ্ছা, একটা বিষয় এই উদাহরণগুলোতে মজার আছে, আমরা সবসময় দেখে থাকি হি সেড টু মি, কিন্তু এইখানে কিন্তু তা দেওয়া হয় না। হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড, হি হ্যাজ টোল্ড, হি হ্যাজ টোল্ড। তো আমরা একটা প্রচলিত কথা যেটা থাকে যে এইখানে উইল থাকলে উড হয়ে যায়, এখানে সেইড, এখানে উইল থাকলে উড হয়ে যাবে, টুডে থাকলে ড্যাট দে হবে, টুমোরো দ্য ডে আফটার, এরকম যে বিষয়গুলো আমরা মুখস্থ করি ওইটা সব কিছুই কিন্তু এইখানে যদি আমাদের পাস্ট থাকে তাহলে। কিন্তু এই অংশে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, যাই হোক, এই অংশে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই অংশে আসলেই কোনো চেঞ্জ হয় না, ওটা যা আছে তাই থাকবে। তো এইখানে অনেকে এটা ভুল করে ফেলে এবং বলে ফেলে যে আই উড গো, যেহেতু এখানে সেট দেখছে বা টোল দেখছে, এখানে আসলে হ্যাজ এর বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য এটা সিটা আসলে হবে না, অনেকে এটা দেবে, এটা হবে হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে হেয়ার ইন ঢাকা, এটা হচ্ছে বি হবে হেয়ার, মানে ও ওখানে বসে বলতেছে, তাহলে এই জন্য দেয়ার না হয়ে হেয়ার হচ্ছে। তাইলে এটা বুঝতে পারছেন যে উইলটা উড হবে না, এটা উইলই থাকবে। দেখছেন দ্যাট টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে ইন ঢাকা। আচ্ছা, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা উদাহরণ দেখছিলাম, সেক্ষেত্রে বলছিলাম যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে ওইটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, এই ক্ষেত্রে উই উইল মিস দ্য ট্রেন এটা একটা ক্লজ, আর উই মাস্ট নট বি লেট এটা আরেকটা ক্লজ। আর এলস হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এলস হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না, কারণ এলস শব্দটা সাবঅর্ডিনেট কনজাংশন না, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখছেন একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখানে একটা কারেকশনের আছে, মাথায় রাখতে হবে আমরা যখন ভাষা ব্যবহার করি তার আগে আর্টিকেল হয় না, আমরা যখন জাতি ব্যবহার করি তার আগে আর্টিকেল হয়, যার কারণে এই সেন্টেন্সটার কারেক্ট সেন্টেন্সটা এটা হবে হচ্ছে শি স্পিক্স ইংলিশ, ভাষার আগে দিয়ে হয় নাই, লাইক দ্য ইংলিশ জাতির আগে দিয়ে হয়েছে, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এই যে অনেকে এটা ভুল করে ফেলি, এই আরেকটা দেখেন যে হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার বলে ফেলি, কিন্তু এইটার সঠিক উত্তরটা হচ্ছে হি ডিসকাসড দ্য ম্যাটার। ডিসকাসডের পরে কখনো আলোচনা অর্থে যদি ব্যবহার করি অ্যাবাউট, অন, এগুলো কখনোই হবে না, জাস্ট ডিসকাসের মতোই বসবে। এটা অ্যাকচুয়ালি এ হবে, এটা ভুল ক্রমে এটা সিতে দাগ পড়েছে, এটা এ হবে, ঠিক আছে, এটা কিন্তু সি কাটা। হি ডিসকাসড দ্য ম্যাটার, এটা এ হবে। এটা কারেকশন থাকলে আমি বলতেছি কিন্তু মুখে একটু দেখে নেবেন, মানুষ মাত্রই ভুল হয়, এজন্য অনেক সময় এটা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আর একটা সেম ওইটার মতোই, হোয়েন উশসী এন্টার্ড ড্যাশ রুম, এটা অনেকেই বলে এন্টার্ড ইনটু দ্য রুম, অনেক সলিউশনও দেখছি, কিন্তু এন্টার্ড যখন করে কোনো রুমে তারপরে কোনো রকম প্রিপোজিশন ব্যবহার হয় না। হোয়েন উশসী এন্টার্ড দ্য রুম, এখন যদি এন্টার একটা ডিসকাশন, সেই ক্ষেত্রে এন্টার্ড ইনটু ডিসকাশন এরকম কিছু হইতে পারত, এই জন্য এটা নো প্রিপোজিশন রিকোয়ার্ড। আচ্ছা, নো প্রিপোজিশন রিকোয়ার্ড।
আচ্ছা, এখানে একটা মজার উদাহরণ, ইট ইজ সাজেস্টেড দ্যাট হি টেক মেডিসিন প্রপারলি, এটা কোনটা হবে? এখন সাবজাংটিভ মুড নামে একটা বিষয় আছে, এটা সাজেস্ট, অ্যাডভাইস, রিকোয়ার, আস্ক, রিকমেন্ড, ইম্পারেটিভ, অর্ডার ইত্যাদি, অর্ডার, প্রপোজ ইত্যাদি শব্দটা যখন এরকমভাবে ব্যবহার হয়, এই যে ইট ইজ সাজেস্টেড, ইট ইজ অ্যাডভাইসড, ইট ইজ রিকোয়ার্ড, দ্য ডক্টর অর্ডার্ড, এই শব্দগুলো ব্যবহার হলে ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে ভার্বটার আগে থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন যাই হোক না কেন, ভার্বের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এইখানে মজার ব্যাপার হচ্ছে, এটার অ্যান্সারটা হচ্ছে সি। এটা অনেকেই টুক দিয়ে দেবে, কারণ এটা ইট ইজ সাজেস্টেড, পাস্ট টেন্স আছে, আবার হি আছে, এই জন্য টেক্সও দিয়ে দিতে পারে, কিন্তু এটা অ্যান্সারটা হবে হচ্ছে হি টেক মেডিসিন। এটা যদি দ্য ডক্টর অর্ডার্ড দ্যাট হি টেক মেডিসিন, তাও কিন্তু তাই হইতো। Despite knowing nothing, he told the story in his idiosyncratic way as though he see everything. দেখেন যে he told the story, এখানে ইডিওসিনক্রেটিক এই শব্দটার অর্থ হচ্ছে স্বভাব সুলভ ভঙ্গিমা, মানে তার নিজস্ব একটা স্টাইল, ইডিওসিনক্রেটিক ওয়ে। জায়েদ খান ধরেন যে কাজগুলো করে, ওটাও তার ইডিওসিনক্রেটিক ওয়ে, ওটা দেখে মানুষ মজা পাচ্ছে, ওইটাই হচ্ছে তার স্বভাব সুলভ ভঙ্গি। তো এখানে একটা রুল, একটু লাস্ট সেন্টেন্স আজকের একটু মন দিয়ে দেখেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই ফ্রেজ দুইটার আগে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার পরের অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়। আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, এর পরবর্তী অংশে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। তো এইখানে এইটুকু যদি জানেন, এখন সহজে আপনারা সলভ করতে পারবেন। ডিসপাইট নোয়িং নাথিং, হি টোল্ড, এই যে টোল্ড যেটা, হি টোল্ড দ্য স্টোরি, এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তার পরবর্তী অংশ অ্যাজ দোর পরে যে ভার্বটা আছে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ অ্যাজ দো হি, স তো হবে না, কারণ স হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই যে হ্যাড সিন আছে না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা অ্যান্সারটা হচ্ছে হ্যাড সিন এভরিথিং, মানে সে এমনভাবে বললো যে সব কিছুই জানে। এটা কিন্তু অনেকেই করে, কিছুই জানে না কিন্তু এমনভাবে প্রকাশ করে এটা সবই সে জানে, এরকম। এই যে হ্যাড সিন হবে অ্যান্সার। তো আজকের যে ইংলিশের যে উদাহরণগুলো আমরা দেখলাম, আশা করি এগুলা আপনাদের কিছুটা হলেও উপকার করতে পারবে। আর আমাদের বর্তমান যে আর্থসামাজিক অবস্থায় আপনারা যারা কোচিং করতে চান, আপনার একটা কথাই বলি যে কোচিং জিনিসটা আপনাদের যে একদম খুব আমূল পরিবর্তন করে দেবে বিষয়টা এমন না, কিন্তু কোচিংয়ের সাথে থাকলে আপনাদের ডেইলি পড়াটা কিন্তু হয়ে যায়। এই অর্থে কোচিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমাদের বিসিএস উদ্যমের সাথে আপনারা থাকুন, আমরা যতটুক পারি আপনাদের যেটা রিকোয়ার্ড ঠিক অতটুক দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ আপনাদের।